হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে স্টিমুলাস প্যাকেজের লেটেস্ট আপডেট। আমরা আলোচনা করব একই দিনে অলমোস্ট তিনজন বাংলাদেশি তরুণ যাদের সম্ভাবনা ছিল, অপার সম্ভাবনার অধিকারী ছিলেন, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। অকালও প্রয়াত হয়েছেন তারা তারা নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। আমরা বিষয়টি জানব। আমরা আলোচনা করব আজকে যে ক্যাশ অ্যাসিস্ট্যান্স এবং ফুড স্ট্যাম্প এই আইনে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সে বিষয়টি আমরা আলোচনা করব। আমরা লেটেস্ট নিউজ আপডেট নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন তাদের মধ্যে আছেন রওশন হক, লেখিকা রওশন হক। আমাদের সাথে আছেন সিপিএস সারওয়ার চৌধুরী। আমাদের সাথে আছেন খায়রুল ইসলাম খোকন, যিনি ওজন পার্কের খোকন রিয়েলিটির প্রধান। আমাদের সাথে আছেন প্রবীণ সাংবাদিক জনাব মঈনুদ্দিন নাসের, আর আছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজমুল হাসান। দর্শক, আজকে যে বিষয়গুলো আলোচনা হবে প্রত্যেকটি বিষয় ইম্পর্টেন্ট। বিশেষ করে স্টিমুলাস প্যাকেজের লেটেস্ট আপডেট বলবেন সিপিএস সারওয়ার চৌধুরী, এবং এর সাথে আছে আপনাদের ঘর ভাড়ার যারা দিচ্ছেন না তাদের যে এভিকশনের যে মানে কোর্টের যে ব্যাপার ছিল, এটা আরও 1 মাস, আরও 30 দিন বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়টি তিনি আলোচনা করবেন। দর্শক, আপনারা যারা টেলিভিশন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন অনুগ্রহ করে অনুষ্ঠানটি শেয়ার করবেন, এটা আমরা আশা করি। আমরা প্রথমে যাচ্ছি নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসান আপনার কাছে। জনাব নাজমুল হাসান, আসসালামু আলাইকুম। সব প্যানেলিস্টকে আপনারা তো আগেই বলেছেন স্টিমুলাসের ব্যাপারটা। আমি স্টিমুলাসের লেটেস্ট খবরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত যতটুকু পাওয়া গেছে যে আলোচনা চলছে, এবং একটি কথা ন্যান্সি পেলোসি স্পিকার বলেছেন খুব ভালোভাবে, এটা যে টানেলের শেষে একটা লাইট দেখতে পাওয়া যাবে, তবে মনে হচ্ছে টানেলটা খুব লম্বা, এবং এই টানেলটা লম্বা কিন্তু আলো তারা দেখবেন, এবং কবে নাগাদ দেখবেন সেই ধারণা তারা দেননি। তবে যতটুকু স্টিভেন মিনুচিনের কথায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মোটামুটি একটা ডিলের রূপরেখায় তারা পৌঁছেছেন, কিন্তু কিছু কিছু ব্যাপারে সেটা আটকে রেখেছে। তবে দুটো ব্যাপার মোটামুটি নিশ্চিত বলা যায়। একটি হচ্ছে স্টিমুলাস চেক, যেটা গতবার আমরা বলেছি $1200, তবে এটা কারা কারা পাবে, কিভাবে পাবে, কখন পাবে, সেটা একটু কিছু ফর্মালিটি, সেটা পরে অ্যাড করা হবে। আর $600 আনএমপ্লয়মেন্টটা যতটুকু এখনো মনে হচ্ছে যে এটা কন্টিনিউ করবে, কিন্তু যদি সিনেট কোনো ভার্সনে রাজি হতে না চায়, যদিও মিচ ম্যাককনেল বলেছেন $600 এখন আর তার আপত্তি নেই, আর ন্যান্সি পেলোসি বলেছেন তিনি $600 নিচে 1 পয়সাও এটা মানবেন না, আর অতএব সেখানে তারা ছাড় দিয়েছেন। তবে বিষয়টা এমন একটা অবস্থা পৌঁছেছে যে যদি এই দুই পক্ষ, সিনেট রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং হোয়াইট হাউস, এরা যদি এক পক্ষে একটি সিদ্ধান্ত আসতে না পারে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আবার হুমকি দিয়েছেন যে তিনি বলেছেন যে তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কিছু ব্যবস্থা নেবেন। তার ভিতরে আনএমপ্লয়মেন্টও আছে, তার ভিতরে এভিকশন মনিটরিয়ামও আছে, স্টুডেন্ট লোনও হয়তো থাকবে, এবং পেরোল যে ট্যাক্স দেওয়ার কথা সেটাও থাকবে। অর্থাৎ প্রেসিডেন্ট একটা চাপের সৃষ্টি রেখেছেন এদেরকে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল। আমরা ন্যান্সি পেলোসির কথায় থাকি, তিনি বলেছেন উই আর সিইং লাইট এট দি এন্ড অফ দ্য টানেল, বা টানেলটা খুব লম্বা, এটা 1 সপ্তাহ লম্বাও হতে পারে। যাই হোক, উই উইল হ্যাভ টু সি, ওয়েট এন্ড সি। সরোয়ারকে আমি দেখতে পাচ্ছি, সরোয়ার তারও বিস্তারিত আলোচনা করতে পারবে, তবে সংক্ষেপে হলো এটাই। আরেকটি খুব খুব ভালো খবর না, সেটা হচ্ছে আমাদের অনেকেই যারা আনএমপ্লয়মেন্ট চেক নিয়েছেন, বিশেষ করে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট, তারা কিন্তু চিঠি পাওয়া শুরু করেছেন যে তাদের ডকুমেন্টেড প্রোভাইড করার জন্য ডকুমেন্ট গুলো, যে তারা আনএমপ্লয়মেন্ট কোয়ালিফাই করেন কিনা। আজকে আমি একটা টেলিফোন কল পেয়েছি একজনের কাছ থেকে, আর তিনি বলেছেন যে কথাটি আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে, যে তিনি বলেছেন যে কোনো এক ব্যক্তির পরামর্শে তিনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে বসেছেন, ওয়াইফ বাচ্চাদের ঘরের দেখাশোনা করে, সেটার জন্য প্রকৃতপক্ষে আসলে তিনি কাজ করতেন না, কিন্তু তিনি তার ওয়াইফ আনএমপ্লয়মেন্ট পেয়েছেন, এবং গত পরশুদিন থেকে তিনি চিঠি পাওয়ার পর থেকে তিনি খুব বিব্রত অবস্থায় আছেন, বেশ দুশ্চিন্তার ভিতরে আছেন। তিনি এই অর্থ কি করবেন, এই অর্থের জন্য তাকে কোনো পরিবেশে বিপদে পড়তে হবে কিনা। আমার মনে হয় এই বিষয়টা এখন আমাদের কমিউনিটিতে মোটামুটি একটা আলোচনায় চলে এসেছে। তবে যেটা আমরা গতকাল বলেছি, যারা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট নিয়েছেন তারা যদি W2 তে তাদের থাকে কিংবা 1099 থাকে, দ্যাট ইজ ফাইন। তাদের যদি সেলফ এমপ্লয়েড থাকেন তাহলে স্কেডিউল সি মাস্ট বি দেয়ার, সেখানে থাকতে হবে। এই ব্যাপারে আমার মনে হয় স্যার একটু আলোচনা করতে পারবে।
এই তিনটা ছাড়া যারা কোনো কাগজপত্র ছাড়া আবেদন করেছেন তাদের বিষয়টা কি হবে সেটা আমি সিপিএস আর উপরে ছেড়ে দিলাম। ওয়েট এন্ড সি, যদিও এই ধরনের কোনো পেনাল্টির কথা চিঠিতে উল্লেখ নাই। যাক, এবার নিউ ইয়র্কের পজিশন গুলো দিয়ে দেই। হেলথ পজিশন যেটার উপরে এখনো নিউ ইয়র্ক অনেক স্টেটের, যুক্তরাষ্ট্রের অনেক স্টেটের জন্য আসার একটা সিম্বল নিউ ইয়র্ক স্টেট, যেভাবে তারা কন্ট্রোল করেছে সেই অবস্থায় যা দেখা যাচ্ছে তাতে আজকে মনে হচ্ছে যে খুবই ভালো অবস্থা। মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নিউ ইয়র্ক সিটির 11টা হাসপাতালে যে কোভিড-19 ভর্তির সংখ্যা ছিল 75, যেটা এর আগের দিন ছিল 73। 200 হচ্ছে লিমিট, এবং এই লিমিট অতিক্রম করলে আমাদের মনে করতে হবে যে আমরা বিপদ সীমা অতিক্রম করছি। সেই অবস্থাতে একটু দূরে আছে। আর ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি আছেন 303, যেটা এর আগের দিন ছিল 286 জন। 375 হচ্ছে এটার লিমিট। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই মেয়র যে হিসাবগুলো দেন সেগুলো কিন্তু নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতালের ডাটাবেস থেকে নেওয়া, সেটি নিউ ইয়র্কের সব হাসপাতাল নয় কিন্তু। যাই হোক, মেয়র আজকে আরেকটি কথা বলেছেন যেটি সবসময় তিনি গুরুত্বের সাথে বলেন, এবং সেটি হচ্ছে যে টেস্টিং। এই টেস্টিং এ নিউ ইয়র্ক সিটি কিন্তু এখন 1% ছিল গতকালকে, হুইচ ইজ রিয়েলি সিগনিফিকেন্ট। 1% টেস্টিং রেজাল্ট, মানে 100 জনের ভিতরে টেস্ট করলে একজনকে পজিটিভ চিহ্নিত করা যাচ্ছে। আর গভর্নর কুমো আজকে টুইট করে নিউ ইয়র্ক স্টেটের যে হিসাবটা দিয়েছেন সেটাও খুব আশাব্যঞ্জক আমি মনে করি। এবং সেটা তো আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে গভর্নর কিন্তু টেস্টিং এর উপরে খুবই গুরুত্ব দিয়ে থাকেন, এবং সেই অনুযায়ী তিনি আজকে যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন তাতে দেখা যাচ্ছে 72,370 টেস্টিং গতকালকে হয়েছে, যাতে মাত্র 703 জনকে পজিটিভ চিহ্নিত করা গেছে, যেটা শতকরা হিসাবে একজনেরও কম, 0.9%, যেটা এর আগের দিন ছিল 0.87। অতএব গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি এটা 1%-এর সামান্য উপরে কিংবা 1%-এর নিচে আছে। এটা খুবই একটি ভালো অবস্থা, আশাব্যঞ্জক অবস্থা। তবে কোনোভাবেই ফুল স্যাটিসফ্যাকশনের সময় কিন্তু এখনো আসেনি, কারণ কোভিড-19 সহজে চলে যাবার মতো সংক্রমণ ব্যাপার নয়। যাই হোক, এর জন্য সতর্ক থাকতে, এবং মেয়র সবসময় বলেন, গভর্নরও বলেন যে আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আরেকটি জিনিস যেটি গভর্নর আজকে বলেছে, হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা ছিল 570, যেটার আগের দিন ছিল 562। নিউ ইয়র্ক স্টেট 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেখানে কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল হসপিটালে ছিলেন 570 পিপল, যেটা সিগনিফিকেন্টলি লো অনেক স্টেটের তুলনায়। আর দুঃখজনক সংবাদ সত্য যে আমরা 3 জনকে গতকাল হারিয়েছি সমগ্র নিউ ইয়র্ক স্টেটে। 3 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই কোভিড-19। আর আজকে আরেকটি বেশ দুর্ভাগ্যজনক খবর হলো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দুর্ভাগ্যজনক। সেটি হচ্ছে যে উনি যখন আজকে ওয়াহিও যাচ্ছিলেন, তো যাওয়ার আগে তাকে যারা রিসিভ করবেন এয়ারপোর্টে তাদের একটা র্যান্ডম টেস্ট হয়, এবং সেই টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়েছেন ওয়াহিওর গভর্নর স্বয়ং, এবং তাতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে পারেননি, তাকে যাননি। এবং তিনি 73 বছর বয়স্ক গভর্নর মাইক ডিভাই। এতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে এই করোনা ভাইরাসের সংক্রমণ কোনোভাবেই হ্রাস পাচ্ছে না, বরং এটা ক্ষেত্র বিশেষে খুব বেড়ে যাচ্ছে। এবং আজকে আরেকটি খবর এসেছে যে পৃথিবীর যত দেশে এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে মানুষ, তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে ধনী দেশ, অন্যতম ধনী দেশ, এবং সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে এই করোনা ভাইরাসে। এবং এইটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি গবেষণা টিম তৈরি করেছে, যে এই গবেষণাটি বের করার জন্য যে কিভাবে এত ধনী একটি দেশ, এত সুন্দর স্বাস্থ্য সম্পন্ন, এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সম্পন্ন একটি দেশ কোভিড-19 এভাবে ধাক্কা খেলো। এটা তাদের এখন একটি গবেষণার বিষয়। উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি এই গবেষণায় কি রেজাল্টটি পাওয়া যায়। আরেকটি জিনিস হচ্ছে, আজকে আমরা জানি যে নিউ ইয়র্ক সিটির গভর্নর, নিউ ইয়র্ক স্টেটের গভর্নর খুবই কঠোর, বিশেষ করে রেস্টুরেন্ট গুলোর ব্যাপারে। রেস্টুরেন্ট, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যারা সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা মাস্ক ব্যবহারের ব্যাপারে চাপ ছিল না। কিন্তু আজকে লস অ্যাঞ্জেলেসের মেয়র নতুন একটি পদ্ধতি কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যারা সোশ্যাল ডিস্টেন্সিং মানবে না, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কিংবা এই ধরনের বড় বড় গ্যাদারিং এর সুযোগ করে দেবে, তাদের ইলেকট্রিসিটি এবং পাওয়ার কেটে দেওয়া হবে, which is really significant, কারণ যে কোনো সময় এই কাজটি তারা করতে পারেন। এবং এই দিয়ে একটি নতুন জিনিস জানা গেল যে এই ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব।
যাই হোক, তাদের তারপরেও লস অ্যাঞ্জেলেসের মেয়র সকলকে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের অবস্থা যদিও কিছুদিন আগেও খুব খারাপ ছিল, গত কয়েকদিন ধরে সেখানে পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে, খুবই ধীরে একটু উন্নতির দিকে যাচ্ছে, সংক্রমণ একটু কমে এসেছে, কিন্তু বিপদ সীমার এখনো ছাড়িয়ে যায়নি। আরেকটি জিনিস যেটি আজকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আজকে একটি নর্মাল ওয়ার্নিং দিয়েছে, খুব সাধারণ ওয়ার্নিং, সেটি হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই তারা খবর পাচ্ছেন যে অনেকে হ্যান্ড স্যানিটাইজার ড্রিঙ্ক করছেন অ্যালকোহল মনে করে, এবং এটা খুবই সিগনিফিকেন্ট একটা অবস্থা দাঁড়িয়েছে, যার জন্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে ওয়ার্নিংটা ইস্যু করতে হলো যে অনেকে হ্যান্ড স্যানিটাইজার এবং অনেকে নিজেকে স্যানিটাইজ করার জন্য এটা করছেন কিনা সেটাও তারা চিন্তা ভাবনা করে দেখছেন, তারা গবেষণা করছেন, কারণ বিষয়টি খুব বিপজ্জনক। এবং অনেকে এটাকে অ্যালকোহল কন্টেন্ট 70% থাকা আছে এটা মনে করে এটাকে অ্যালকোহল হিসেবে ট্রিট করে অনেকে সেটা গ্রহণ করছেন। এটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের জন্য একটি খুব উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে, এবং সেই জন্য তারা আজকে এটার ওয়ার্নিং ও ইস্যু করেছেন। আরেকটি জিনিস যেটা আজকে বলা চায়, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই খুবই আশাবাদী, বিশেষ করে ভ্যাকসিনের ব্যাপারে, এবং এই ভ্যাকসিনটা তার নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি গত কয়েক সপ্তাহ ধরে বলে আসছেন এই বছরের শুরুতেই, শেষ হবার আগেই কিংবা আগামী বছর শুরুতে ভ্যাকসিন পাওয়া যাবে। যদিও তার টাস্ক ফোর্সের সদস্য ডক্টর ফাউচি মনে করেন যে সত্যিকার অর্থে একটা এফেক্টিভ ভ্যাকসিন পেতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে নভেম্বর আগেই হয়তো ভ্যাকসিন পাওয়া যেতে পারে, এবং এই জন্য যুক্তরাষ্ট্রের সরকার যথেষ্ট যথেষ্ট আমি বলবো প্রচুর অর্থ ব্যয় করছেন কত দ্রুত এই ভ্যাকসিনটি বের করা যায়। কিন্তু ডক্টর ফাউচি বলছেন যে অর্থই সবকিছু নয়, সেখানে অনেকগুলো গবেষণার ব্যাপার আছে, ট্রায়ালের ব্যাপার আছে, এবং এই ট্রায়ালটি খুব ইম্পর্টেন্ট সত্যিকার ভাবে এফেক্টিভ ভ্যাকসিন করার জন্য। এবং আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যদি শেষ পর্যন্ত ভ্যাকসিন পাওয়া যায়, এবং যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট অগ্রিম দিয়েও রেখেছেন ভ্যাকসিনের জন্য, কিন্তু তারপরও ভ্যাকসিনটি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা খুব দ্রুত সম্ভব হবে না এই যারা ভ্যাকসিন গুলো তৈরি করছে তাদের জন্য। এখন সেই জন্যই যুক্তরাষ্ট্র সরকার একটি পরিকল্পনা করার চিন্তা ভাবনা করছেন যে যারা বেশি রকম ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদেরকে দিয়ে হয়তো ভ্যাকসিনের ডেলিভারিটা শুরু করা হবে, সকলের জন্য সমানভাবে হয়তো খুব দ্রুত এটি উন্মুক্ত হবে না। তারপরেও ভ্যাকসিন কোম্পানিগুলো চেষ্টা করছে, এবং আজকে আরেকটি ভ্যাকসিন কোম্পানি, তৃতীয় ভ্যাকসিন বায়োফার্মা কোম্পানি যুক্তরাষ্ট্রের, তারা বলেছে যে তারাও একটি সফল ভ্যাকসিন তো আবিষ্কার করেছে, এবং 185 জনের তারা টেস্ট করেছে, তাতে মোটামুটি সফল তারা বলছে, এবং কিছু সাইড এফেক্ট আছে তার ভিতরে, মাথা ঘুরানো, পেশির ব্যথা, হাড়ের ব্যথা, এগুলো আছে, কিন্তু এগুলো খুবই সিগনিফিকেন্ট নয় ভ্যাকসিনের ক্ষেত্রে। তবুও তারা বলছেন যে তারা আরো ট্রায়াল করছেন, এবং তারা আশা করছেন এটি খুব সাকসেসফুল একটি ভ্যাকসিন হবে। বাট এটি এখনো তৃতীয় পর্যায়ে ট্রায়ালে আছে, কারণ আমরা জানি ভ্যাকসিনের জন্য 4টি ট্রায়ালের প্রয়োজন হয়, চতুর্থ ট্রায়াল পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে এই ভ্যাকসিনটি পাওয়ার জন্য। আরেকটি জিনিস হচ্ছে যে, আরেকটি খবর হচ্ছে যে আমরা সবসময় সেকেন্ড ওয়েভের কথা বলি, কিন্তু এখন ইউরোপ কিন্তু সেকেন্ড ওয়েভের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স। সেখানে অবস্থা খুবই বেগতিক, এবং সেখানে সংক্রমণ খুবই বাড়ছে। তবে যে হারে যুক্তরাষ্ট্রে বাড়ছে ঠিক সেই হারে নয়, কিন্তু সেখানে বেড়ে যাচ্ছে, এবং তারা সেই বিনিয়োগ মোটামুটি চিন্তা ভাবনা আছেন, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, তার পাশাপাশি রয়েছে টার্কি, ইউনাইটেড কিংডম, স্পেন, তারাও মোটামুটি তাদের সংক্রমণের সংখ্যার বৃদ্ধি দেখতে পাচ্ছেন, এবং এই পর্যন্ত পৃথিবীব্যাপী প্রায় 8.9 অলমোস্ট 9 মিলিয়ন লোকের কাছাকাছি মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার ভিতরে অর্ধেকেরই মতো যুক্তরাষ্ট্রে 4.8 মিলিয়ন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে, এবং ব্রাজিলে আক্রান্ত হয়েছে 2.8 মিলিয়ন, এবং ভারতে আক্রান্ত হয়েছে 1.9 মিলিয়ন। তাহলে সেই ক্ষেত্রে ইউরোপের ফিগার, এইগুলোর সংখ্যা কিন্তু তত বেশি না, তারপরও তারা কিন্তু উদ্বিগ্ন। আরেকটা জিনিস হচ্ছে আজকে গবেষণা থেকে আরেকটি খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে যে চোখের মাধ্যমে কি করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে কিনা। গবেষণা করার পরে দেখা গেছে ইয়েস, ফলাফলটি সত্যি, কারণ চোখের মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে, এবং সেই জন্য ডক্টর ফাউচিও বলেছেন কিছুদিন আগে যে অনেকেই গগলস ব্যবহার করা উচিত জনসমক্ষে গেলে, আর যারা চশমা ব্যবহার করেন নিয়মিতভাবেই তাদের জন্য মোটামুটি সেফ, তবে গগলস ব্যবহার করাটা একটু বেটার।
এবং সেই জন্য এখন অনেক গগলসও পাওয়া যাচ্ছে, তবে এগুলো অনেকগুলো চোখ পরীক্ষা করে ব্যবহার করা উচিত, কারণ এগুলো হ্যান্ড স্যানিটাইজারের মতন চোখের জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারে ইতিমধ্যেই সিডিসি একটি সতর্কবাণী দিয়েছেন সকলের জন্য, যে মেক্সিকো থেকে আসা র মেটেরিয়ালস এর মাধ্যমে যে কিছু কিছু হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে যেগুলি আসলেই খুব বিপজ্জনক। আরেকটি, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। তার মূল জিনিসটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রস্তুত যে কোনো মেডিকেল সামগ্রী ক্রয় করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তুত জিনিসপত্রকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এর মাধ্যমে বাইরে থেকে আসা যে মেডিকেল সামগ্রী, যেগুলিকে আমরা মাস্ক কিংবা স্যানিটাইজার আর অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, সেগুলির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি জিনিসপত্রকে অগ্রাধিকার দিতে হবে। আর স্টিমুলাস ডিলের ব্যাপারে তো আমি আগেই বলেছি যে উই আর সিইং এন্ড অফ দ্য লাইট এট দি এন্ড অফ দ্য টানেল, বাট টানেলটা কত লম্বা হবে সেটা আমাদেরকে ওয়েট করতে হবে। আজকে মিস্টার মিনুচিন অবশ্য একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তিনি মোটামুটি আশাবাদী এবং তিনি মনে করছেন যে দুই দলই তাদের ডিফারেন্সটা কমিয়ে আনবে। তবে তিনি কিছু কিছু কথা বলেছেন যেটাতে আশাব্যঞ্জক আশাবাদ, যেটাতে আবার হতাশাও পাওয়া যায়। যেমন ধরেন $600 যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এটা কি শেষ পর্যন্ত, যেহেতু ম্যাককনেল এটা ট্রাম্পের উপর ছেড়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মত থাকলে তার কোনো আপত্তি নেই, এবং মিচ ম্যাককনেল অনেক নরম সুর এখন কথা বলেন, যেটি তিনি এক সপ্তাহ আগেও বলেননি। এবং তিনি বলেছেন যে যে ধরনের প্যাকেজই পাশ করি না কেন এটা দুই পক্ষের সমর্থন লাগবে, এবং তিনি এটাও বলেছেন যে 20 জন রিপাবলিকান সিনেটর এই প্যাকেজটাকে সমর্থন করছেন না, সেই জন্য এই বিলটি পাশ করতে ডেমোক্রেট সেনেটরদের প্রয়োজন হবে। এবং চাক শুমার বলেছেন, যিনি ডেমোক্রেট দলের নেতা, যে তারা সহায়তা করতে প্রস্তুত। তবে যে সমস্ত ক্ষেত্রগুলো আমেরিকানদের জন্য প্রয়োজনীয়, যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয় তারা কোনো ছাড় দিতে রাজি নন। আর এই মোটামুটি অবস্থা। আর যদি পরবর্তীতে আরো কোনো খবর আসে আপনাদের জানাবো। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে। দর্শক, আমরা যেটা আগে আলোচনা করেছিলাম যে বাড়ি ভাড়ার যে বিষয়টি, নতুন করে বাড়ি ভাড়া থেকে লোকজনকে ইভিক্ট করার যে বিধান ছিল সেটা আরও 30 দিন বাড়ানো হয়েছে। এই 30 দিনের মধ্যে তারা কাউকে ঘর থেকে উচ্ছেদ করা যাবে না, এই বিষয়টি আমরা আলোচনা করব সেকেন্ড স্টিমুলাস। আর এর আগে আমরা যে জিনিসটা একটু আলোচনা করতে চাই তা হচ্ছে যে যেটা হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স এবং ফুড স্ট্যাম্প, এইসব যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার ব্যাপারে সরকার নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিষয়টি আলোচনা করতে চাই। আলোচনায় আছেন যারা মঈনুদ্দিন নাসের, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের। জনাব নাসের, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ঠিক আছে, জি এখন শুনতে পাচ্ছি। জি ওকে। আপনার মানে যে যেটা বলতেছেন যে ফুড স্ট্যাম্প এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে আপনার যারা এখানে ক্যাশ মানি নেয় তাদের ইয়ের জন্য তারা, এবং মানে ফুড স্ট্যাম্প, এই দুটো হচ্ছে যে বেসিক্যালি পাবলিক চার্জের মধ্যে আওতার মধ্যে তারা করছে। যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নেবে বা ফুড স্ট্যাম্প নেবে এর জন্য তারা তাদের ব্যাপারে ইমিগ্রেশনের আপনার মানে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। যেমন এটা কিন্তু গতকাল আমি দেখেছি যে গতকাল যেই এটা হয়েছে পাবলিক চার্জ নিয়ে যে রায়টা দেওয়া হয়েছিল যে নিউ ইয়র্কে, আপনার মানে সেই রায়টা কিন্তু আজকে বদলে গেছে। আজকে আপনার মানে মেরিল্যান্ডের আপনার আরেক কোর্ট, যে ফেডারেল অ্যাপিল কোর্ট, সেটাকে বলছে যে না, এটা আইন, যেটা ডোনাল্ড ট্রাম্প যে আইন করেছে, প্রশাসন যে আইন করেছে, সেই আইনের পক্ষে সে আবার রায় দিয়েছে। কাজেই এখন এটা বিষয়টা হচ্ছে যে খুব ডেলিকেট ইস্যুতে পরিণত হয়েছে। এটা যে গতকাল যেটা রায়টা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার ওইটা ওই সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট মানে এখানে নিউ ইয়র্কে কিন্তু সুপ্রিম কোর্ট মানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কে মানে সুপ্রিম কোর্ট বলে সাধারণ কোর্টকে, এবং সুপ্রিম কোর্টের উপরে সে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যে কোর্ট সেটা দিয়েছিল যে সে এখানে করা যাবে না, ওই যে আপনার যে পাবলিক চার্জের আওতায় নিউ ইয়র্কে এটা আনা যাবে না। যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে আইন করেছে সেই আইন কোভিড-19 শেষ না হওয়া পর্যন্ত এটা বলবৎ, এটা কার্যকর
করা হবে না। এটা হচ্ছে যে আপনার মানে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির আপনার ইয়ে ছিল, সেটার উপরে এখন আজকে আবার ফেডারেল অ্যাপিল কোর্ট যে ইয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের বা সরকারের সেটা আওতাভুক্ত যে পাবলিক চার্জের যে এটা আনছে সেটা। তো আপনার যে পাবলিক চার্জের যে রুল বিধি প্রণয়ন করছে সেটা হচ্ছে যে সরকারের আওতার মধ্যে, এটা মানে ইয়ে না যে এটা কাজেই আজকে এটা গতকালকের যেটা আশার আলো দেখা গিয়েছিল আজকে সেটা আশার আলোটা কমে গেছে। আপনার মানে যে পাবলিক চার্জের ইয়েটা তারা করবে যারা যদি আপনার কোনো কেউ সরকারি সাহায্য, সরকারি কোনো বাড়ি ভাড়া, এই যে আপনার কোভিড এর জন্য দিচ্ছে সেই বাড়ি ভাড়া না, বাড়ি ভাড়ার জন্য যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নেয় বা ফুড স্ট্যাম্প যারা নেয় তারা আপনার পাবলিক চার্জের আওতায় পড়বে। ফুড স্ট্যাম্প তো আপনার মানে সাধারণত 5 বছর গ্রিন কার্ড না থাকলে ফুড স্ট্যাম্প দেওয়া হয় না। 5 বছর আপনার মানে গ্রিন কার্ড থাকতে হবে, তাইলে ফুড স্ট্যাম্প, ফেডারেল ফুড স্ট্যাম্প আপনি মানে পাওয়ার উপযুক্ত হয়। কিন্তু যদি সেই 5 বছরের আপনার গ্রিন কার্ডের এর পরেও যদি কেউ যদি স্টেটের কোনো ফুড স্ট্যাম্প বা অন্য কোনো ফুড স্ট্যাম্প যদি তারা নিয়ে থাকে, এতদিন পর্যন্ত স্টেট ফুড স্ট্যাম্প দিতে, এখন স্টেট ফুড স্ট্যাম্পটা বন্ধ করে দিয়েছে টোটালি। এখন যে ফুড স্ট্যাম্পটা দেওয়া হয় সেটা ফেডারেল থেকে দেওয়া হয়, সেটা তারা যদি গ্রহণ করে থাকে এবং এর মধ্যে যদি কোনো সিটিজেনশিপ যদি নিয়ে থাকে তাহলে তারা ওই যে ইয়ে থেকে বঞ্চিত হবে, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে, এর মধ্যে পাবলিক চার্জের আওতার মধ্যে পড়বে। সবচেয়ে সমস্যা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সাধারণভাবে নর্মাল ইমিগ্রেশন হয়ে নিয়ে তারা আসছে, যেমন ফ্যামিলি ইউনিফিকেশনের মাধ্যমে যারা আসছে, এই পাবলিক চার্জ কিন্তু অ্যাসাইলাম যারা করেছে বা অ্যাসাইলামের মাধ্যমে যারা বৈধতা পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নাও, এটা হবে না। এটা মানে এটা এর মধ্যে তারা রেখে দিয়েছে, কারণ মানে অ্যাসাইলাম নিয়ে যারা এখানে বৈধতার জন্য ইয়ে করবে তাদের ক্ষেত্রে এটা এই প্রশ্ন উত্থাপন করা হবে না। যদিও কোয়েশ্চেনটা থাকবে যে মানে যে কোয়েশ্চেনটা আছে আমি দেখেছি আপনার মানে যে আপনার অ্যাসাইলাম নেওয়ার পরে আপনার মানে যে কোনো পাবলিক চার্জ, কোনো সরকারি অ্যাসিস্ট্যান্স সহযোগ বা কোনো ফুড স্ট্যাম্প বা অন্য কিছু নিয়েছে কিনা সেটা কোয়েশ্চেনটা আছে, কিন্তু এটা কোনো অ্যাসাইলামের মাধ্যমে যারা বৈধতা পেয়েছে এবং যারা এটার মাধ্যমে অ্যাসাইলামের 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এরা মানে কোনো বার সৃষ্টি করবে না আপনার। তারপরেও আমরা বলবো যে মানে সাধারণত এইটা ক্লিন থাকার জন্য সাধারণত গ্রিন কার্ড পাওয়ার আগে কেউ যাতে কোনো পাবলিক চার্জে না পড়ে সেটাই দিকে লক্ষ্য রাখা উচিত। আমার কথা হচ্ছে যে এটা বারবার একই কথা বলছি, মানে এখন আগের চাইতে এই রুলগুলো কিন্তু আগেও ছিল, আগে কিন্তু এতভাবে দেখা হতো না। এখন রুলগুলোকে অনেক বেশি কার্যকর করে তারা কার্যকর করা করছে, বিধান চালু করেছে, যারা রুলগুলোকে বিধিগুলোকে তারা অনেক বেশি জোরদার করেছে তারা, যেই কারণে ভবিষ্যতে এটা আরেকটা জিনিস যে ডোনাল্ড ট্রাম্প অনেক জায়গায় বলছে ডোনাল্ড ট্রাম্প চলে গেলে এটা কার্যকারিতা থাকবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই ডেমোক্রেটরাও কিন্তু যারা আছে তারাও কিন্তু এই পাবলিক চার্জের বিরুদ্ধে খুব বেশি একটা কথা বলছে না। পাবলিক চার্জের বিরুদ্ধে যারা তুলছে আপনার মানে প্রশ্ন তুলছে সেগুলো হচ্ছে সিভিল লিবার্টিস সংগঠনগুলো, সিভিল লিবার্টির সংগঠনগুলো, এগুলো হচ্ছে যে আকলু এই প্রশ্ন তুলেছে, তারপরে আপনার প্রশ্নটা তুলেছে, আকলু যে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা তুলেছে, তারপরে হচ্ছে যে আপনার এএফএসসি যে অন্যান্য ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন গুলি প্রশ্নগুলি তুলেছে, তারাই আপনার মানে সেখানে মামলা করেছে। যেমন আকলু সিভিল লিবার্টিস ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে 400টা মামলা করেছে, 400, তার ভিতরে পাবলিক চার্জ এগুলো তারা করছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি থেকে এটার কোনো ব্যাকিংস নাই। কাজে বাইডেন জিতলে বা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসলে এটা যে বদলিয়ে দেবে রাতারাতি
এরকম সম্ভাবনা খুবই কম। আমি আজকে দেখেছি কোন কোন পত্রিকায় কেউ কেউ বলতেছে যে এটা ডোনাল্ড ট্রাম্প এর বর্তমানে এটা হারে পানি পাবে না। দিস ইজ নট ট্রু। কাজেই মানুষ যারা এটা চিন্তা করে তাদেরকে অনেক বেশি সতর্কভাবে থাকতে হবে, সতর্কভাবে আপনার মানে ব্যবস্থা নিতে হবে। আর ফুড স্ট্যাম্প, বিশেষ করে ফুড স্ট্যাম্প এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, এই দুটোর ব্যাপারে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে আপনার মানে নগদ পাওয়া, সরকারের কাছ থেকে নগদ সাহায্য নেওয়া এবং এর মধ্যে। তবে এই যে কোভিড-19 জন্য যে $600 বা যে $1200 দেওয়া হয়েছে, এগুলো কিন্তু পাবলিক অ্যাসিস্ট্যান্সের মধ্যে পড়বে না। $1200 করে যারা পাতা পিছু দেওয়া হয়েছে এবং ডিপেন্ডেন্ট চিলড্রেনের জন্য যে $600 করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু পাবলিক চার্জে পড়বে। তারপরে হচ্ছে যে আপনার মানে স্পেশাল যেটা দেওয়া হয়েছে যে বাড়ি ভাড়ার জন্য, সেগুলো পাবলিক চার্জে পড়বে যারা রেগুলারলি সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছে। থ্যাংক ইউ জনাব, নগদ সাহায্য নিচ্ছে। থ্যাংক ইউ মনিরুদ্দিন নাসের, থ্যাংক ইউ সো মাচ মনিরুদ্দিন নাসের, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু সিপিএস সার্ভার যদি আপনার কাছে যাচ্ছি যে সেকেন্ড স্টিমুলাস যেটা সবাই প্রতীক্ষা করছেন এবং বাড়ি ভাড়ার যে বিষয়টি, এটি কি একটু ব্যাখ্যা করবেন আপনি? তারপরে আমরা যে যারা মারা গেছে আমাদের তরুণ, তাদের বিষয়টি আলোচনা করব। কথাটা স্টিমুলাস তো বলেছে আপনার মানে স্টিমুলাস না, আমি সারোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ, সারোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। সারোয়ার ভাই, আপনি আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ব্যাপারে এটা কি আপনি পরে বলবো না এখন বলবো? জি, পরে 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 একটু পরে বলবেন আপনি। আমি সারোয়ার ভাইয়ের কাছে যাচ্ছি। সারোয়ার ভাই, আপনার সাউন্ড আনমিউট করতে হবে সারোয়ার ভাই। জি, হ্যালো। জি জি জি, না, হচ্ছে যে এখন মনে করেন আমাদের সময়টা খারাপ যাচ্ছে সবারই। জি, অর্থনৈতিক দুর্যোগ এবং যেটা মানবিক দুর্যোগ, যেটা কোভিড-19 জন্য হলো, সবকিছু মিলিয়ে মানুষ একটু ভীত সন্ত্রস্ত। এর মধ্যে নাজমুল ভাই সবকিছু বলে দিলেন, পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর তাছাড়া সেকেন্ড স্টিমুলাস যেটা আসছে, তার জন্য যে যে পরিবেশের দরকার ছিল সেটা এখনো আলাপ আলোচনার মধ্যে চলছে। ডেমোক্রেট সেনেটররা, রিপাবলিকান সেনেটররা আলাপ আলোচনার মধ্যে এখন পর্যন্ত পৌঁছতে পারে না। হয়তো আগামীকাল কোনো একটা কিছু হয়ে যাবে এবং তারপরেই সেকেন্ড স্টিমুলাস। মানুষের এখন ইকোনমি বাঁচিয়ে রাখতে গেলে মানুষের হাতে টাকার দরকার, সেটা সরকার বুঝতে পারছে। সেই জন্য এনহ্যান্সড আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা, সেটাও তারা চিন্তা করছে। এখন কত বেনিফিটটা হবে সেইটা নির্ধারণ করবে তাদের আলোচনার মধ্যে, দুজনের নেগোসিয়েশনের মধ্যেই শুরু হবে। আর স্টিমুলাসের যে অর্থটা কখন আসবে, আমার মনে হয় যে সেকেন্ড স্টিমুলাস যেটা বলছি, এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু সেকেন্ড স্টিমুলাসের ফর্মটা কি হবে সেটা নির্ধারিত হয় নাই। কারণ হিরোজ অ্যাক্ট এবং হিলস অ্যাক্ট, এই দুটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সবাই চাচ্ছে অর্থ, জনগণের হাতে অর্থ যাক, কিন্তু কিছু ডিফারেন্স আছে কোন ফর্মে যাবে এবং কিভাবে সেটা হবে, এবং সেটা কি ডাইরেক্ট মনিটারি বেনিফিট হবে, নাকি কাজের বিনিময়ে হবে, নাকি ব্যাক টু ওয়ার্ক হবে, নাকি আনএমপ্লয়মেন্ট বেনিফিট হবে। সবকিছু মিলিয়ে আমাদের এটার জন্য ওয়েট করতে হবে কয়েকদিন। 2-1 দিনের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, এবং সাংবাদিক যারা আছেন, নাজমুল ভাই, মনিরুদ্দিন ভাই, তারা হয়তো আমাদেরকে আপডেট দিতে পারবেন পরে। তবে এই মুহূর্তে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কমিউনিটির মধ্যে যে ব্যাপারে আমি বেশ কিছু কোয়েশ্চেন পাচ্ছি এবং আলাপ আলোচনার খোরাক পাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লোন প্রোগ্রাম। এখন বিভিন্ন ধরনের লোন প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী, স্মল ব্যবসায়ী থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট যারা আছে, সোল প্রোপাইটার যারা আছে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা আছে, তাদের জন্য বিশেষ কিছু প্রণোদনা হিসেবে লোন প্রোগ্রাম দেয়া হয়েছে। এটার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পিপিপি লোন, অর্থাৎ পেরোল প্রোটেকশন প্রোগ্রাম লোন। এটা কিন্তু যারা এতদিন পর্যন্ত আনএমপ্লয়মেন্টে ছিলেন, হঠাৎ করে না, কয়েকদিন আগে যখন এই যে এনহ্যান্সড যেটা ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটা ছিল প্যান্ডেমিক, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে সবার মধ্যে। সবাই চাচ্ছে যে এটা এত বন্ধ হয়ে গেল, এখন আমরা কি করব। তারা চাচ্ছে আমরা কি পিপিপি লোন নিয়ে কাজ করব। তো কথা হচ্ছে যে পিপিপি লোন যদি তারা নিতে চান, তারা নিতে পারবেন, এবং পিপিপি লোন এটা
তাদের কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে, তারা কতটুকু কাজ করেছে আগের বছর, তার উপর নির্ভর করবে যে কি পরিমাণ পিপিপি লোন তারা পাবে। এবং পিপিপি লোনের ব্যাপারেও অনেকে গুজব আছে, বলে যে পিপিপি লোন হয়তো মাফ হয়ে যাবে, এই হয়ে যাবে, হইতেও পারে, এই ব্যাপারে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। সেই জন্য পিপিপি লোন যারা নিচ্ছেন তাদেরকে সতর্কভাবে এটা তাদেরকে করতে হবে, ইউটিলাইজ করতে হবে, এটা যাতে বেকার ভাতার সাথে, আনএমপ্লয়মেন্ট বেনিফিটের সাথে সাংঘর্ষিক না হয়, সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এটা একটা পদ্ধতি। তার জন্য আপনারা কোয়ালিফাইড যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে পরামর্শ করবেন। আর যেটা হচ্ছে এখন আরেকটা ব্যাপার নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমি ব্যবসায়ীদের কথাই বলছি এবং যারা ট্যাক্স পেয়ার তাদের কথা বলছি, যেহেতু আমি এই ট্যাক্স এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেই জন্য। আর যেটা হচ্ছে যে লোন প্রোগ্রাম, অনেকেই কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই লোন পেয়েছেন, এটা কিন্তু অনেক খুশির খবর। আবার অনেকেই লোনটা নিয়ে খুব ব্যতিব্যস্ত অবস্থায় আছেন, বলে যে কোয়েশ্চেন করছেন এই লোন দিয়ে আমি কি করতে পারবো। এই লোন যে এসবিআই এর যেটা লোন, ইআইডিএল লোন, অনেকেই পাচ্ছেন 1.5 লক্ষ টাকা, অনেকেই পাচ্ছেন 1 লক্ষ টাকা, অনেকেই পাচ্ছেন 50,000, 60,000 থেকে শুরু করে 10,000, 1,000, 2,000 এই পর্যন্ত লোন পাচ্ছেন। এখন এই লোনটা কি করতে পারবেন? এই লোনের কিন্তু বিভিন্ন স্ট্রিং এখানে দেওয়া আছে, কি করতে পারবেন আর কি করতে পারবেন না। আপনি যদি ব্যবসায়ী হন, হয়তো আপনি পেলেন 1.5 লক্ষ টাকা, আপনি এই লোনটা দিয়ে কি করতে পারবেন? আসলে সত্যিকার অর্থে এই লোনটা দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার কাজের জন্য। আপনি যে কোভিড এর কারণে আপনার যদি কিছু বিল বাকি থাকে, আপনার যদি দোকানের ভাড়া দিতে না পারেন, আপনার যদি কর্মচারীদের বেতন বাকি থাকে, এখন সেই সমস্ত জিনিসগুলো আপনি করতে পারবেন, র মেটেরিয়াল কিনতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু আপনি একটা স্থায়ী স্থাপনা করতে পারবেন না, আপনি গাড়ি কিনতে পারবেন না, আপনি বাড়ি কিনতে পারবেন না। এমন অনেক আছেন আমাদের কমিউনিটির মধ্যে যারা হচ্ছে এটা করে ফেলেছেন। যদি কেউ কিছু যদি করে থাকে, তাহলে কিন্তু আপনাদের উচিত হবে সরাসরি এসবির সাথে যোগাযোগ করে সেই প্রপার্টিটার উপরে লিয়েন স্থাপন করা, অর্থাৎ এটা যে বন্ধকি সম্পত্তি সেটা প্রতিষ্ঠিত করা। এটার জন্য যে ফাইলিং এর দরকার, তখন এসবিএ সেটা করবে। আমি এসবিএ এর সাথে আলাপ করেছি, তারা বলে যে আমাদের এই টিমটা এখনো গঠিত হয় নাই, তবে কিছুদিনের মধ্যে এটা হবে। কারণ তারাও জানে যে মানুষ অনেক ভুল করে ফেলবে, টাকা দিয়ে তারা হয়তো একটা গাড়ি কিনে ফেলবে। যারা উবার চালায় তারা মনে করবে যে 50,000 টাকা পেয়েছি, এটা দিয়ে বড় একটা গাড়ি কিনে ফেলি। কিন্তু সত্যিকার অর্থে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার আগে তাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, সিপি এর সাথে আলাপ করতে হবে, লয়ারের সাথে আলাপ করতে হবে, হয়তো এসবি এর সাথেও ফোনে যোগাযোগ করতে হবে। আর এটা ছিল আমার এসবি এর উপরে এবং লোনের উপরে আমার আলোকপাত। আর অন্য বিষয়ে যাওয়ার আগে যেটা হচ্ছে যে যারা ট্যাক্স রিটার্ন এখনো ফাইল করেন নাই, যারা এক্সটেনশনে আছেন, তারা এখন করে ফেলেন। কারণ আপনারা যারা লোন নিয়েছেন তাদের লোনগুলোকে যদি বৃদ্ধি করতে চান, তাদের লোনগুলোকে যদি আরো এনহ্যান্স করতে চান, যারা অনেকে কিন্তু লোন খুব ছোট করার জন্য চেষ্টা করছে, তারা পেয়েছে $80,000, বলে যে না আমি অত টাকা লোন নেব না, আমি নেব $30,000। কারণ প্রত্যেকটা লোন মনে করতে হবে যে প্রত্যেকটা লোন কিন্তু আপনি পার্সোনালি লায়েবল। আপনি পার্সোনালি লায়েবল প্রথমে আপনি নিলেন তো ব্যবসার জন্য, ব্যবসার সাথে আপনি যদি ব্যবসা যদি ডিফল্ট করে, ব্যবসা যদি যে কোনো কারণে ফেল হয়, আপনি কিন্তু পার্সোনালি লায়েবল। যখন আপনার পার্সোনাল সম্পত্তির উপরে এই লোনগুলা কিন্তু আসবে, যদি ব্যতিক্রমধর্মী না হয়। আর তাছাড়া অনেকেই প্রশ্ন করেন যে এই লোনটা এটা দীর্ঘমেয়াদী লোন, এর মধ্যে যদি কোনো কিছু হয়, খোদা না করুক, যদি লোন গ্রহীতা যদি মারা যায়, তখন লোন গ্রহীতা মারা গেলে এটা স্টেটের উপর আসবে। স্টেট মানে তার সহায় সম্পত্তি, তার যে পারিবারিক যে বাড়িঘর আছে তার উপরে আসবে। সুতরাং এই বিষয়ে আমরা যতই একটু হেলাফেলা করি, কিন্তু খুব সাবধানে থাকতে হবে, যাতে আপনি একটা লোন নিয়ে, এসবিআই এর লোন নিয়ে যাতে আপনার পরিবার পরিজনদের উপর একটা বোঝা চাপিয়ে না যান, সেটাও আমাদের চিন্তা করতে হবে। আর যদি ব্যবসার জন্য আপনি লোন নিয়ে থাকেন, যদি সামর্থ্য থাকে, ব্যবসাতে সেই লোন ব্যবহার করার পর যদি আপনি মনে করেন যে লোনগুলো ফেরত দিয়ে দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। এটাই হচ্ছে আমার অনুরোধ এবং এক ধরনের পরামর্শ বলতে পারেন। তো আর অন্যান্য বিষয়ের মধ্যে এখন তো আজকেই পত্রিকাতে দেখলাম যে এভিকশনের ব্যাপারে, এভিকশনটা আসলে এটা সময়টা যতদিন যাচ্ছে, এখন হয়তো 30 দিনের জন্য বাড়িয়েছে, কিন্তু দেখা গেল যে COVID-19 যদি আবার দ্বিতীয় ধাপে আসে, তখন হয়তো দেখা গেল যে ডিসেম্বর পর্যন্ত হয়তো এটা বাড়াতে হতে পারে। যেমন মর্টগেজের ব্যাপারেও এই ধরনের কথাবার্তা চলছে, এই যে মরাটোরিয়ামটা বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে
জনগণের হাতে অথবা মানুষের হাতে, ট্যাক্স পেয়ারদের হাতে যাতে টাকা থাকে, টাকা না থাকলে কিন্তু আমরা খরচ করতে পারবো না। খরচ না করলে অর্থনীতি সামনের দিকে যাবে না। অর্থনীতিতে যদি উৎপাদন না হয়, মানুষ যদি কনজিউম না করে, তাহলে কিন্তু অর্থনীতি সামনের দিকে যাবে না। শুধু স্টক মার্কেটে ইনভেস্ট করলে হবে না, আমাদের দেখতে হবে যে আমরা সত্যিকার অর্থে খরচ করছি কিনা। আমরা এখন যদি মল এবং অন্যান্য দোকান যদি খোলা না থাকে, আমরা দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্ট গুলো বেশ জমজমাট, বাইরে মানুষ বসে বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু অন্যান্য দোকানগুলোও চালু রাখতে হবে। অনেকগুলো দোকান, জেসি পেনি এবং অন্যান্য চেইন স্টোর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে হবে যে কি কোন দিকে যাচ্ছি আমাদের অর্থনীতি, হয়তো সামনের দিকে আরো খারাপ হতে পারে। আর যদি আমরা ভালো থাকি, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করি, তাহলে আমরা সামনের দিকে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ সারওয়ার চৌধুরী, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা এখন আলোচনা করব যে 3 জন তরুণ আমাদের কাছে চলে গেছেন তাদের ব্যাপারে ছোট্ট একটা বিরতির পরে, জাস্ট 30 সেকেন্ড 1 মিনিট বিরতি। এরপরে আমরা আমাদের সাথে আছেন রওশন হক এবং আমাদের সাথে খায়রুল ইসলাম খোকন। তারা আলোচনা করবেন তাদের যে 3 জন তরুণ হারিয়ে গেছেন আমাদের মধ্যে একদিনেই, বলতে গেলে 3 জন সম্ভাবনায় তরুণ বাংলাদেশিরা হারিয়েছে। আমরা তাদের ব্যাপারে কথা বলবো জাস্ট ছোট্ট একটা বিরতির পর। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC কে কল করুন 1800-354-0365 নম্বরে। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন আলোচনা করব যে 3 জন তরুণ আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনায়। কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি তাদের, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন রওশন হক, যিনি, আমরা প্রথমে তার কাছে যাব, তিনি মারজান রহমানের ফ্যামিলির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। রওশন হক, আপনার ধৈর্যের জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ থেকে আপনি বসে আছেন। আমরা জানতে চাচ্ছি মারজান রহমান কিভাবে তার এই মৃত্যু হলো, বিষয়টি জানার চেষ্টা করছেন। শুনতে পাচ্ছেন ভাই আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। মারজান বিষয়ে এই মুহূর্তে আসলে বলাটা খুব কঠিন। শুধু মারা গেছে ওইটুকুই আপনারা জেনেছেন। আমরা 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 সেটাই জানি, যেহেতু এখনো তার পোস্টমর্টেম রিপোর্টটা আসেনি, সে কারণে আমার মনে হয় যে আমি অনেক কিছু বলতে পারবো না। তবে এইটুকু বলতে চাই, ও কালকে, আপনারা সবাই মাহবুব ভাইকে চেনেন, মাহবুব রহমান, যিনি প্রথম আলোর সাথে কাজ করছেন বিগত 1 বছর ধরে। আমিও ওনাদের সাথেই আছি। তো কালকে গতকাল মাহবুব ভাই এবং আমরা একসাথেই ছিলাম, অলমোস্ট রাতের 8:30 পর্যন্ত আমরা একসাথে ছিলাম প্রথম আলো নর্থ আমেরিকা অফিসে। তো একসাথে আমরা বেরিয়ে যাই, পরে মাহবুব ভাই বাসায় চলে যান। আপনারা হয়তো নিউজে পড়েছেন যে ওনার মাঝরাতে ওনার ছেলে ওনাকে ফোন করে বলে যে বাবা তুমি হাসপাতালে যাও। তো তখনই উনি হাসপাতালে ওনার ভাবি সহ আসেন। এসেই জানতে পারেন যে তার ছেলেকে তার বন্ধুরা আপনার একটা পুলের সাইড থেকে হাসপাতালে নিয়ে আসছে, এবং ওখানেই সে ডাক্তার মাহবুব ভাইকে এটুকু জানিয়েছেন যে ও মারা গেছে। কিন্তু কিভাবে সে ওখান থেকে মানে মারা গেল ওটা পরিষ্কার আমরা এখনো জানতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমরা খবরের খোঁজে থাকি সারাক্ষণ,
মানুষের নিউজ করি, লিখি, আপনারাও করেন, কিন্তু যখন নিজের উপরে চলে আসে এই ধরনের খবরগুলা তখন বলা খুবই কষ্টকর হয়ে যায়। আজকে আমাদের জন্য অত্যন্ত শোকাবহ একটা দিন। আমি আসলে প্রস্তুত ছিলাম না এইভাবে আপনাদের সামনে আসতে হবে, বলতে হবে। আজকে আমাদের ইব্রাহিম ভাই খোকন ওনার আসার কথা ছিল, কিন্তু ভাইয়া গতকাল রাত থেকেই মাউবার ফ্যামিলির সাথে হাসপাতালে ছিলেন, বাসায় ছিলেন, যার ফলে উনি ভীষণ রকমের বিধ্বস্ত। আসলে আমরা সবাই বিধ্বস্ত, কথা বলতে কেউই তৈরি না। এরকম একটা বড় ছেলে যার কাছে এখন পুরো পরিবারের দায় দায়িত্ব, সে অলমোস্ট তার বাবা মার দায় দায়িত্ব পালন করত। সে মাউবাইয়ের অন্যান্য ছেলেরা, ছোট ছেলেটা ওনার সাথে, এবং ও থাকতো ব্রুকলিনে। আপনারা হয়তো জানেন যে ও ব্রুকলিন টেক থেকে পড়াশোনা করে পেন স্টেট ইউনিভার্সিটিতে সে আইটিতে পড়াশোনা করছিল। এই ফাঁকে সে আবার আইটিতে তার নেটওয়ার্কিং এর উপর তার ব্যবসা ছিল, সাথে মাউবাইয়ের যে বিজনেস ছিল রিয়েলেটার ব্যবসা, ওখানেও ছেলে হেল্প করতো ওনাকে। তো মেনলি মাউবাইয়ের মেইন এই ছিল ছেলের সাথে, ও খুব টেক কেয়ার করতো সবাইকে, পরিবারের সবাইকে। মাউবাইয়ের অ্যাটাচমেন্টটা বেশি ছিল এই ছেলের সাথে। এখন আসলে এই মুহূর্তে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই, তবে ডাক্তার এটাই বলেছে ওকে হার্ট অ্যাটাকেই সে মারা গেছে আর কি। থ্যাংক ইউ রওশন হক আপনাকে। আমরা তার আত্মার শান্তি কামনা করি, এবং শোকসন্তপ্ত পরিবার, এবং মাহবুব ভাই অলসো হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার। আপনি জানেন আমার বড় ভাইয়ের মতো, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিকভাবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আমি ভাইয়া যাচ্ছি, আরেকটু বলে নেই আপনার টিভির মাধ্যমে সবাইকে, কালকে জুমার পরে জানাজা হবে মুসলিম সেন্টারে। তো আপনার টাইম টিভির মাধ্যমে আমি বলতে চাই সবাই দোয়া করবেন, এবং কেউ যদি অ্যাটেন্ড করতে চান সামাজিক দূরত্ব মেনটেন করে অ্যাটেন্ড করতে পারবেন, এবং লাশ দেখারও ব্যবস্থা করা হবে, আপনারা দেখতে পাবেন তাকে। যেটা কি জামাইকা মুসলিম সেন্টারে হবে? জি ওকে, থ্যাংক ইউ। কালকে বাদ জোহর, জি ভাইয়া, বাদ জুমা। জি, জি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রওশন হক আপনাকে। খায়রুল ইসলাম খোকন, আপনি তো ওই তিনজন সম্পর্কে মোটামুটি ব্রিফ জানেন। ওজন পার্কে একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন ব্রঙ্কসে আরেকটি ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো এই দুই ঘটনা সম্পর্কে আপনি কি বলবেন, আপনি কি জানেন? আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক, সম্মানিত টাইম টিভি ভিউয়ার, সম্মানিত আজকের প্যানেলে আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো আমরা একটা আস্থা নিউ ইয়র্ক সিটি বাঙালি কমিউনিটি, আমরা একটা আজকে দুঃখের দিন, খুবই আমরা দুঃখ প্রকাশ করতেছি। আজকে আমি কিভাবে কোন ভাষা আপনাদের বলবো যে এই যে তিনজন ইয়াং ভাইরা মারা গেছে, সবাই আন্ডার 30। আমি প্রথমেই বলবো আমরা যে ওজন পার্ক লাইনে যে ছোট ভাই মারা গেছে, উনার বয়স ছিল only 28। উনি 1 বছর আগে বিয়ে করেছে। উনার নানি 1 সপ্তাহ আগে লাস্ট ফ্রাইডে উনি মারা গেছে। উনার নানির কবরস্থানে ওরা মরাটা ওরা এইটা রিকভার করতে পারে নাই। গতকালকে বুধবারে 7:06 মহসিন আহমেদ, ওনার নাম মহসিন আহমেদ, উনাকে গাড়ির ভিতরে পুলিশে গাড়ির ভিতরে ওনার লাশটা পাওয়া গেছে গাড়ির ভিতরে। আসলে উনি মরছে, ওনার ফ্যামিলি 2 দিন তাকিয়া ওনার ফোন করতেছে, ওনার টেক্সট করতেছে, ওনার কোনো রিপ্লাই নাই। 2 দিন থেকে উনি মিসিং। সো ওনার গাড়িটা পার্ক ছিল ড্রু স্ট্রিট এন্ড বেলমন্টে PS 214 এর স্কুলের পাশে। লোকেশনটা হয়েছে গিয়ে আমরা ওজন পার্ক আর ব্রুকলিনের বর্ডারে। লোকেশনটা হয়েছে গিয়া ব্রুকলিন, আর জাস্ট বর্ডার লাইনে পড়ছে যেখানে ওনার লাশটা পাওয়া হয়েছে গিয়া। সো একটা ভদ্রলোক হাঁটিয়ে গেছে, দেখছে যে গাড়িটা স্টার্ট করা লোকটা এরকম আপনার এরকম ঘুমাইতেছে। সো উনি নক করছে, ওর যে ভদ্রলোক মহসিন আহমেদ কোনো তো রিপ্লাই করে না, উনি অলরেডি ডেড। সো উনি যখন নক করছে 3-4 বার, উনটাতে কোনো রিপ্লাই করে নাই। উনি লগে পুলিশ কল দিছে। পুলিশ আপনার 20 মিনিটের ভিতরে পুলিশ আসছে, ওরাও নক করছে 3-4 উইন্ডোতে, কোনো রেসপন্স নাই। বাট গাড়িটা স্টার্ট করা, এসি অন করা, উনি তো অবভিয়াসলি উনি তো আর ডেড, উনি কিরকম রিপ্লাই করবে। সো উনি লগে পুলিশে ওনার সিইও এর কল দিছে যে এই অবস্থা, গাড়ি স্টার্ট দেওয়া, আর এরকম উনি তো কোনো রিপ্লাই করছে না, আমরা কি করবো? অবভিয়াসলি সিইও কমান্ডিং অফিসারে বলছে যে তোমরা যদি না রিপ্লাই করলে অবভিয়াসলি সামথিং মাস্ট হ্যাপেন। সো তোমরা এই যে উইন্ডো ভাঙিয়ে দেখো কি হয়েছে। সো ওরা উইন্ডো ভাঙিয়া ওরা গিয়ে আপনার চাইছিল যে ওরে
উঠানোর জন্য। উনি তো অলরেডি ওর পালস চেক করছে, ওর ব্রিদিং নাই, সো অবভিয়াসলি উনি লগে লগে প্রনাউন্স করছে 706 উনি মারা গেছে, উনি প্রনাউন্স করছে। জি। উনার বাপের নাম হলো গিয়া মৌলানা আসাদ। উনি আগে ইমাম ছিলেন বাইতুল গাফার মসজিদ ইমাম প্লাস ফাউন্ডার, বাইতুল গাফার মসজিদের ফাউন্ডার প্লাস ইমাম ছিলেন। বর্তমান উনি উডেবেন জামে মসজিদের বর্তমান ইমাম। জি। ওনার বাপের নাম হচ্ছে গিয়া মৌলানা আসাদ। ওরা 4 বোন আর ওরা 2 ভাই। আচ্ছা, 4 জি। বোন 2 ভাই। ওরা সবাই ওরা সব পরিবার এখানে ওজম পার্কে বসবাস করে। ওরা বড় একটি পরিবার। ওরা দেশের স্থান হলে গিয়ে আমরা সিলেট বিয়ানীবাজার এলাকার লোক। আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। only 28 years old. জি। আর জি। সেকেন্ডলি কালকে আপনার টাইম টিভির মাধ্যমে বলবো, সবাই বলবো কালকে ওনার জানাজা হবে দেশি সেন্টার 8308 95th অ্যাভিনিউ ওজম পার্কে। আপনারা যে বাজারা আপনারা প্লিজ ম্যাক্স করিয়া সোশ্যালিজম মেনটেন করিয়া আপনারা আসবেন কালকে ইনশাআল্লাহ। জানাজা হবে 10টার দিকে 10 AM 8308 95th অ্যাভিনিউ ওজম পার্ক। এটা হচ্ছে কি আপনার মাহসিন আহমেদের জানাজা। আর সেকেন্ডলি আর একটা ছোট ভাই আমরা ব্রঙ্কসের তানভীর মিয়া, ওরা 5 জন আপনারা দেখছেন টিভির মাধ্যমে, বা আমার একটা ভিডিও আপলোড করেছি আমার ফেসবুকের মাধ্যমে। আপনার ভিডিওটা দেখলে আমি তো ভিডিও তো দেখতে পারি নাই, বাজে বাইক দইয়া দেখতে হয়েছে। আসলে খুবই ওরা লাইভ করতেছে আর অ্যাকচুয়াল ডেথ হচ্ছে। আমি কি রকম আপনাকে আমি এক্সপ্লেইন করবো, I don't have any words to explain, but his actual death was during Facebook live. So ওরা 5-6 জন বন্ধুরা গেছিল লেক জর্জে ফুর্তি আমোদ করার জন্য। সো ওরা একজন পর আরেকজন আপনার লাফ মারিয়ে পড়তেছে আপনার ওশনে, একটা ফান করতেছে। সো প্রথমেই আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, প্রথমেই যে মারা গেছে, যার বডি ওরা পায় নাই, ওনার নাম হচ্ছে তানভীর মিয়া। ওনার বয়স 28। খুবই অ্যাক্টিভ ছিলেন ব্রঙ্কস মসজিদ কমিউনিটিতে, খুবই অ্যাক্টিভ ছিলেন। সবসময় উনি অনেক প্রোগ্রাম করতো, অনেক সূরা দোয়া মাহফিল সবসময় উনি করতো। উনি খুবই ইসলামিক মাইন্ডেড ছিল। সো আপনারা দেখবেন যখন তানভীর মিয়ায় লাফ মারে পড়ছে পানিতে, একটা বন্ধু বলছে হেই আমরা এই কল 911। আসলে উনি জোকিংলি বলছে যে কল 911, আমরা একটা লোকরে উই লস্ট সামবডি। আপনারা যদি ভিডিওটা ফলো করি, আপনারা যদি ভিডিওটা আমার ফেসবুকে আছে, আপনারা আমি যে এক্সপ্লেইন করতে পারতেছি না, বা আপনার ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যখন উনি লাফ মারি পড়ছে, উনি বন্ধু বলছে কল 911, উই লস্ট সামবডি। আর আসলে ওরা ফান করে বলতেছে, আসলে he doesn't know what's going to happen. So coincidentally, actually he died. Actually they were joking, but he died. So anyhow, so যখন উনি তানভীর মিয়া লাফ মারি পড়লো, ওরা নেক্সট আরো 2-1 ফ্রেন্ড পড়লো, উনি আবার তানভীর মিয়া আপনারা দেখেন উনি সাঁতরি আবার কোন থেকে আপনার বোটের পাশে আসছে। উনি একটু হেভি, he's about 180 pound heavy guy. উনি আবার এখানে আসিয়া আপনার যে বোটে দরিয়া উনি একটু ড্যাশ করছে। আবার উনি আবার কোন হাত দিয়ে আবার মাঝখানে গেছে। এইখানে গিয়া একটা কারেন্ট সাইকেল ছিলেন। ওরার postmarkalbany.com একটা পত্রিকা আছে। ওরার এখানে গেলে আপনার সব বিস্তারিত ডিটেলস গুলো আপনারা দেখতে পারবেন। অ্যাকর্ডিং টু postmark.com, ওরা বলছে যে একটা কারেন্ট ওয়েভে ওরা ফুল করে নিচ্ছে। এই কারেন্ট ওয়েভটা আমরা কি আবো এটা আমরা জানি না, এটা আমরা দেখতে হবে। দেখে আমরা we can learn from what is a current wave, how can the current wave actually pull the person down. এটা is more to be investigated and more for us to learn from. But and especially these two tragic, এই যে 3টা tragic death, আমরা আস্থা বাঙালি ইউথ রে বলবো যে যত সংগঠন আছে, এই যে বড় বড় সংগঠন আছে নিউ ইয়র্ক সিটিতে, আমরা একটা সংগঠনে কোনো ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম নাই। অত বড় বড় সংগঠন অত টাকা ওরা খরচ করে ইলেকশনে 100,000 200,000 500,000, ওরা দিয়ে কি করে আল্লাহ জানে। কোনো একটা বালা প্রোগ্রাম নাই। Right now is 2020, everything is changing. It's a complete brand new world. এই যে অত সংগঠন, অত সোসাইটি, ওরা আমরা কিডসের প্রোগ্রাম কোথায়, অ্যাডাল্টের প্রোগ্রাম কোথায়, সিনিয়রের প্রোগ্রাম কোথায়, অত সংগঠনের কেন দরকার? আমরা
যদি আমরা বিপদে কোনো প্রোগ্রাম কোনো সোসাইটিতে কাজ আসে না। এই অনেক লোক এখন ডিপ্রেশনে, কোনো সোসাইটি কোনো সংগঠনে এই ডিপ্রেশনটা ট্যাকল করতেছে না। আমি এইটাই বলবো যে মহসিন আহমেদ, তানবীর মিয়া প্লাস আমাদের পাশের উডেবেনে আমরা থাকি ওজন পার্ক ব্রুকলিনে মারজান রহমান, উনি খুবই ইয়াং অ্যাক্টিভ ভাই ছিলেন। উনার জন্য আমরা খুবই হার্ট করেছি। আর আপনারা জানেন আমরা এবিসি সংগঠন যখন এই মহামারী শুরু হয়েছে, আমরা দীর্ঘদিন থেকে আমরা এই মানুষের সেবায় রাস্তার কাজ থ্যাংক ইউ জনাব, থ্যাংক ইউ। আর যখন শুনি যে এরকম কোনো বিপদ আসে আমরা চেষ্টা করি ফ্যামিলিরে বা আমরা থ্যাংক ইউ খোকন ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা সময়ের শর্ট আছে এই জন্য আপনার কথা শুনতে পারলাম না, থ্যাংক ইউ। বাট আমরা ভিডিওটি সামান্য একটু ভিডিও দেখালাম আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে। আমরা যাচ্ছি জনাব মনিরুদ্দিন নাসির, আপনি যেটা বলছিলেন যে পাবলিক চার্জের ব্যাপারটি এবং ফুড স্ট্যাম্পের ব্যাপারটি, আমাদের সময় আছে মাত্র 1.5 মিনিটে আপনার কথা শুনতে চাই। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জনাব নাসির, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। আপনার মানে যে স্টিমুলাসের যে ব্যাপারটা, সেই স্টিমুলাসের ব্যাপারটা একটা পাবলিক চার্জে পড়বে। আপনার মানে এটা নিতে পারে, এটা মানে স্বাচ্ছন্দ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে সরাসরি কোনো সাহায্য বাতা যদি রেগুলারলি সরকারের কাছ থেকে নিয়ে থাকে, অথবা কোনো ফুড স্ট্যাম্প যদি ইয়ে করে থাকে, যেমন এগুলো সমস্যা হবে। যেমন উইক আপনার মানে যারা ওই বাচ্চাদের জন্য 6 বছর পর্যন্ত যেটা দেওয়া হয় সেটা নিতে পারবে, সেটা কোনো সমস্যা হবে না। তারপরে আপনার মেডিকেড, তারা যারা ইয়ে আছে যে ইন্স্যুরেন্স যাদের নাই বা ইন্স্যুরেন্স করে নেওয়াটাই বেটার আর কি। যারা মানে মেডিকেড যারা আছে বা যারা সরকারের চিকিৎসার জন্য যারা ইয়ে করেন তাদের উচিত ইন্স্যুরেন্সটা করে নেওয়া, কারণ এটা তারা ধরতে পারে ইচ্ছে করলে যারা ইয়ে করছে। তবে মানে যে ইন্স্যুরেন্স যারা অ্যাসাইলাম যারা সিক করেছে বা অ্যাসাইলামের মাধ্যমে যাদের ইয়ে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই সুযোগটা আছে যে তাদের ওই মেডিকেল যে ফেসিলিটি, এই ফেসিলিটির জন্য তাদেরকে পাবলিক চার্জের আওতাভুক্ত করা হবে না। এই জিনিসগুলো আপনার মানে পরিষ্কার ভাবে আপনার বোঝা উচিত। এবং মানে যদি কেউ কোনো রকমের সাহায্য, যে কোভিড-19 যে কোনো ধরনের সাহায্য আপনি মানে যদি নিয়ে থাকেন সেটা কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, অনেকেই আমাদের, আমি বলতাম না, এটা আমার নিজস্ব ইয়েরও একটা সিক্রেসির ব্যাপার আছে। যেমন অনেকেই দেখা যাচ্ছে তারা ওয়ার্ক পারমিটের জন্য, যারা অ্যাসাইলাম সিক করছে বা অন্য কারণে ওয়ার্ক পারমিটের জন্য তারা পয়সা না দিয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারপর অনেকেই আপনার মানে ফ্রি সিটিজেনশিপের আবেদনের জন্য চেষ্টা করতেছে। অনেকেই আপনার মানে গ্রিন কার্ডের জন্য ফ্রি গ্রিন কার্ড কিভাবে আবেদন করা যায় সেটার জন্য চেষ্টা করছে। এগুলো কিন্তু পাবলিক চার্জে পড়তে পারে। এটা এই ব্যাপারে যারা ইয়ে করবেন যে মানে কোনো ফি না দিয়ে যারা ওয়ার্ক পারমিট, সিটিজেনশিপ বা ইয়ে, তাদেরকে ডিসেবিলিটি যদি না থাকে, তাদের কোনো যদি ডিসেবিলিটি যদি না থাকে, তাহলে তাদেরকে আপনার মানে উচিত সাবধানতার সাথে এগুলো সিক করা। তারা বলবে যে আপনার মানে আপনি মানে কোয়ালিফাই করেন না, কিন্তু অথচ চেষ্টা করছেন যাতে পয়সা না দিয়ে আপনি মানে করতে চান। থ্যাংক ইউ জনাব মনিরুদ্দিন নাসির, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, আপনার সময়ের জন্য এবং সুন্দর অ্যাডভাইসের জন্য। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসান, আপনার কাছে ইজ দেয়ার এনি আপডেট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। আমরা যখন কথা বলছিলাম তখন ওয়াশিংটন পোস্ট ওয়ার সার্ভিস একটা নিউজ দিয়েছে, সেটি হচ্ছে যে আলোচনা, স্টিমুলাসের যে আলোচনা, এটি ভেঙে গেছে, এটি কোনো হয়নি। এবং মিনুচেন, ট্রেজারি সেক্রেটারি মিনুচেন এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ খুবই হতাশার কথা বলেছেন। এবং মিনুচেন সরাসরি বলেছেন যে কালকের ভিতর যদি কোনো সমঝোতা তারা আসতে না পারে দুই পক্ষ, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার রেডি। সেই এক্সিকিউটিভ অর্ডারে থাকবে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের কন্টিনিউশন, তবে অ্যামাউন্ট বলেননি। আরেকটা জিনিস যেটা বলেছেন মনিটরিয়াম অন ইভিকশন, সেটা থাকবে। স্টুডেন্ট লোন ফরগিভনেসের একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে ট্যাক্সের ব্যাপারটা, যেটা আমি একটু আগে দেখলাম, সেটি হচ্ছে যে এই 4টি বিষয় প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার রেডি। এবং আজকে যখন এই আলোচনা চলছিল বিকালবেলা, তখন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার
টেলিফোনে খবর নিচ্ছিলেন কি হচ্ছে, এবং মিনুচেন যখন জানালেন যে তারা আর কোন রকম নেগোসিয়েশন করতে তারা খুব একটা আগ্রহী নেই, হোয়াইট হাউস এমনকি ন্যান্সি পেলোসি অভিযোগ করেছেন যে এক পর্যায়ে টেবিল থাপড়িয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, পাউন্ডিং করেছেন টেবিলে, যেটা 2019 সালে পেলোসির সাথে বৈঠকের সময় ট্রাম্পও করেছিলেন। অতএব অবস্থাটা খুবই ব্যাগতিক। এখন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এটা হয়তো প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, এবং চাক শুমার কিন্তু আরেকটি কথা বলেছেন এই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের বক্তব্যের পর, মিনুচিনের বক্তব্যের পর, যে যদি ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারিও করেন সেটি আদালতে চ্যালেঞ্জ করা হবে। এক্সিকিউটিভ অর্ডার এখনো জারি করা হয়নি, আদালতে চ্যালেঞ্জের জন্য কিন্তু তারা প্রস্তুত। অতএব এটা আমাদের বিষয়টা মোটামুটি উদ্বেগজনক। আশা করি দেখা যাক কালকে শুক্রবার পর্যন্ত। থ্যাংক ইউ নাজমুল হাসান। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার রেডি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম নাসির ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে পাবলিক চার্জ হ্যাজ নাথিং টু ডু উইথ সিটিজেনশিপ, দ্যাট ইজ স্পষ্ট ক্লিয়ার। এবং যারা গ্রিন কার্ড পেয়েছে, অলরেডি লফুল রেসিডেন্ট হয়ে গেছে যুক্তরাষ্ট্রে, তারাও কিন্তু পাবলিক চার্জের আওতায় আসবে না যদি না আমেরিকার বাইরে গিয়ে 180 দিনের বেশি থাকে। যখন যদি তারা বিনা পারমিশনে 180 দিনের বাইরে থাকলে, তখন যারা আবার আমেরিকাতে প্রবেশ করতে চাইবে তখন তাদের পাবলিক চার্জের বিষয়টি আসতে পারে। কিন্তু যখন যারা রেগুলার 180 দিনের ভিতরে ঢুকলে তারা পাবলিক চার্জের আওতায় আসবে না, লফুল পার্মানেন্ট রেসিডেন্টরা। এবং যারা সিটিজেনশিপের সাথে হ্যাজ গট নাথিং টু ডু উইথ পাবলিক চার্জ, এই জিনিসটা আমি পড়েছি অলরেডি ইউএসসিএস এর স্টেটমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। আমরা সারওয়ার চৌধুরী আপনার কাছে যাচ্ছি। আপনি লেটেস্ট আর কোনো তথ্য আছে আপনার কাছে? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, জি ধন্যবাদ দার ভাই। আমরা একটা ফলপ্রসূ আলোচনা হলো, এবং যেহেতু স্টিমুলাসের ব্যাপারে এবং সেকেন্ড স্টিমুলাসের ব্যাপারে কোন একটা চালু হবে, হেরোজ অ্যাক্ট না হিলস অ্যাক্ট, এটা নিয়ে এখনো পর্যন্ত যে সমঝোতা আসা গেল না, সেই জন্য আমরা কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে দেখা যাবে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট কোন দিকে যাচ্ছে, আবার স্টিমুলাসের চেক কি পরিমাণ হচ্ছে। আশা করি কালকের মধ্যে আমরা একটা জানতে পারবো এটা কি প্রেসিডেন্টের অর্ডারে আসবে নাকি কংগ্রেস এবং সেনেটের আলোচনার সমঝোতার ভিত্তিতে আসবে। থ্যাংক ইউ সারওয়ার চৌধুরী, আপনাকে অশেষ ধন্যবাদ। রওশন হক, আপনি কি এই যে ঘটনাগুলো ঘটলো, 3 জন তরুণ চলে গেল, এই বিষয়ে আমাদের শিক্ষণীয় সম্পর্কে কিছু বলবেন? এক মিনিট। আমার মনে হয় ভাইয়া আমরা আসলে কোন পথে আগাবো বুঝতেছি না। আমি কি প্যারেন্টস হিসেবে কথা বলবো নাকি একজন লেখক হিসেবে কথা বলবো? আমাদের মনে হয় ভাইয়া কোনো একটা কিছু করা উচিত সব প্যারেন্টসদের একসাথে হয়ে। এই যে ভিডিওটা ওই ভাইয়ার মাধ্যমে আমরা যেটা দেখলাম, যে ছেলেগুলো যে লাফ দিয়ে পড়ছে, কোথায় পড়ছে, কেনই বা তারা এইভাবে, আমি তাদেরকে উচ্ছৃঙ্খল বলতে চাই না, কিন্তু আমাদের মনে হয় যে এইভাবে একটার পর একটা ঘটনা এই রিসেন্টলি ঘটে গেল। আমার মনে হয় যে আমাদের কমিউনিটির সবাইকে একটু সতর্ক হওয়া উচিত। আমরা কিভাবে আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে সামনে আগাবো? আমরা ওদেরকে না বাঙালি করতে পারছি, না আমেরিকান করতে পারছি, আমরা আসলে কোন দিকে যাব? এই জিনিসটা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত। যদি আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে আলোচনার আয়োজন করেন তাতেও হয়, বা আমরা পত্রিকায় যারা আছি আমরাও বসতে পারি, কি একটা সমাধান ভাইয়া বের করা উচিত। আমি আপনাদের সবাইকে এখানে অনুরোধ করবো, আসেন আমরা একসাথে বসে আমাদের সন্তানগুলোকে নিয়ে আমরা কোন পথে আগাবো এই জন্য একটা কোথাও দাঁড়াই, আমরা আলাপ করি। থ্যাংক ইউ সো মাচ রওশন হক, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। কোকন, আপনি কি 30 সেকেন্ড কোনো কিছু বলবেন? 30 সেকেন্ড। আমি একটি কথাই বলবো যে আমরা যত বাঙালি সংগঠন আছে নিউ ইয়র্কে, আমরা এই সংগঠনটা মিনিমাইজ করি। আমরা 2-1টি বা 3টি বড় সংগঠন করি, বাট এই যে 2-1টি বা 3টি সংগঠন আসবে, এটা যে কাজগুলা যে আমরা সঠিকভাবে এই দেশের আইনগুলা, এই দেশের প্রোগ্রামগুলা, ইউথ প্রোগ্রাম, সিনিয়র প্রোগ্রাম, এগুলা স্কুলের প্রোগ্রামগুলা মিলেমিশিয়া কাজটা করি। বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট এনিবডি। এই যে সংগঠনগুলো আসলে আমরা কোনো উপকার হচ্ছে না, খালি আমরা টাইম পাস, টাকা যাচ্ছে আর টাইম গুলো যাচ্ছে। সবাইকে আমি সম্মান দিয়ে বলতেছি, it is time for us to wake up before it is too late. Today it happened to these people, next time it can happen to my family, my brothers, my sisters. Please, আমরা সবাই বাঙালি নিউ ইয়র্ক যারা বসবাস করতেছি, আমরা সবাই wake up করি। Wake up for us, especially these 3 young guys, সবাই under 30। আপনারা সবাই নিউ ইয়র্ক যারা বসবাস করতেছেন, এই যে 3টা ভাই মারা গেছে, আমাদের ছোট ভাইরা, ওরা আন্ডার 30, ওরা ফিউচার ছিল। থ্যাংক ইউ আপনাকে। আমরা প্লিজ আমরা সবাই আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। খোকন, সমাধানে আসি,
উই আর আউট অফ টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ খোকন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রওশন হক আপনাকে আজকে সময় দেওয়ার জন্য, জনাব নাজবুল হাসান আপনাকে, খোকন আপনাকে, এবং সারওয়ার চৌধুরী আপনাকে, এবং মইনুদ্দিন নাসের, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সময়ের জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা শুনেছেন যে 3 জন তরুণ অকালে চলে গিয়েছেন, এবং আমার আশা হয়, আমার মনে হয় যে ইটস এ ওয়েক আপ কল আমাদের সবার জন্য। আপনারা সবাই সবার দিকে খেয়াল রাখবেন, এবং আমাদের প্রজন্ম, সন্তান সন্ততি, তারা কিভাবে চলে, কোথায় যায়, কিভাবে তাদের লাইফস্টাইল, এই বিষয়গুলো অবজার্ভ করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।